হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। চলো আজকে তোমাদের জন্য আরো একটা পেজ নিয়ে চলে এসেছি। 240 নাম্বার পেজ, ফুল ডিটেলস আজকে সলিউশন করব। দেখো স্ক্রিনের বাম সাইডে একটা আই বাটন দেখতে পাবে, সেইখানে বাটনে দেখো প্লেলিস্ট করা আছে কোন বিষয়ের। এই যে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার আছে তার বাকি সাবজেক্টের ভিডিও পেতে ওই আইকনে ট্যাপ করো। আইকনে ট্যাপ করে বাকি সমস্ত যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু দেখে নিও। আর একটা জিনিস, তোমরা যত ভিডিওটি দেখবে, লাইক দেবে, কমেন্ট দেবে এবং শেয়ার করবে, তত বেশি কিন্তু আমরা মোটিভেট হবো। যত বেশি মোটিভেট হবো তত বেশি কিন্তু ভিডিও আরও আমরা দিতে পারবো। সো একটাই রিকোয়েস্ট, অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যে কি করবে, শেয়ার করবে। চলো কথাবার্তা না বেশি বাড়িয়ে কি করব, ভিডিওটি স্টার্ট করব। দেখো একটু স্পিডে করব, 1 ঘন্টার মধ্যে আমরা শেষ করব, টার্গেট ওটাই থাকবে। দেখো ওজোন গ্যাসে সরি কোন গ্যাসটি ওজোন গ্যাসের ক্ষয়ে সহায়তা করে? কোন গ্যাসটা করে এটা সবাই জানো, সিএফসি। তারপরটা কি বলেছে, দেখুন বয়েলের সূত্রে পিভি বনাম পি এর লেখচিত্র। পিভি বনাম পি এর লেখচিত্র, পিভি তো কনস্ট্যান্ট থাকে, তাহলে লেখাটা কেমন হবে, এরকম লেখাটা হবে। তাহলে আণবিক ভর এম এবং বাষ্প ঘনত্ব ডি এর মধ্যে সম্পর্ক, এম সমান 2d, এম সমান 2d খোঁজো। দেখো ডিতে আছে। আচ্ছা, নিচের পদার্থগুলির মধ্যে কোনটির উষ্ণতা বাড়লে কার্যরত প্রসারণ হয় না? ইনভার। আচ্ছা, কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ, আচ্ছা মাথায় রাখবে, সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে যখন যায় না তখন তার কোনো চ্যুতি ঘটে না, অর্থাৎ কোন অপশনটা ঠিক হয়ে যাবে, অপশন এ। নেক্সট স্লাইড দেখো কি বলেছে, বলে যে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ফলে বর্ণের চ্যুতি সর্বাধিক। সর্বাধিক চ্যুতি কার হয়? বেগুনির হয়, তাহলে বেগুনি হবে। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী আচ্ছা তর্জনী ছিল এটা, মধ্যমা এটা ছিল। দেখো তড়িৎ প্রবাহের গতির অভিমুখ কোন দিকে ছিল, মধ্যমা না তর্জনী? মধ্যমা হবে, সুতরাং অপশন সি। আচ্ছা, গলনাঙ্ক কম হওয়া উচিত কার? ফিউজ তারের, তো ফিউজ তার করো। আচ্ছা, আলফা, আলফা মানে কি? আলফা মানে কি হয়, দেখো উপরটা 4 কমে নিচটা 2 কমে, মানে দুটা প্রোটন থাকবে আর 4 থেকে 2 বিয়োগ করো, অর্থাৎ দুটো নিউট্রন। দুটো প্রোটন দুটো নিউট্রন কোথায় আছে, দেখো এখানে আছে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? দীর্ঘ পর্যায় সারণীতে তৃতীয় পর্যায় প্রথমে দুটো, তারপরে ওইটা প্রথম ছিল, তারপরে দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়ে কটা থাকে বলো তো? 18টা। কটা থাকবে? 18টা। নেক্সট কি বলছে দেখো না, আচ্ছা দ্বিবন্ধন অনুপস্থিত, মন দিয়ে পড়বে লাইনটা, অনুপস্থিত মানে নেই, কোনটাই পাবো না, দেখো এটাই পাবো না। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে এখানে, বাকিগুলো সব কটা কিন্তু ডুয়েল বন্ড পাবে। আচ্ছা, কোনটি তড়িৎ পরিবহন করতে পারে না? আচ্ছা করতে পারে বলেছে, পারে না পড়া হয়ে গেছিল, সরি, করতে পারে বলেছে, তাহলে গলিত NaCl হবে, বাকিগুলো দেখো করতে পারে না। অসওয়াল পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়? এটা সবাই জানো, তোমাদের বইয়ের কোশ্চেন, নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, পিতলে কি থাকে? তামা। আচ্ছা, ইথারে ও থাকে, এটা ওকে। চলো নেক্সট কি বলেছে এখন, প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে টপোস্ফিয়ার উষ্ণতা 6.5 কমে। ঠিক আছে, তার মানে এটা সত্য, এটা কি হবে, সত্য। আচ্ছা, প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম কি বলতো? এটা সবাই জানো তোমরা, কি হয়, এটা হয়ে যাবে CO2। আচ্ছা, একটি শক্তি উৎসের নাম লেখো যা, আচ্ছা এটা সৌরশক্তি হবে, সৌর শক্তি। আচ্ছা, 30°C এবং 300 কেলভিনের মধ্যে কোনটা বড়? আচ্ছা 30°C সমান কত কেলভিন? 273 প্লাস 30 মানে 303। দেখো এটা সমান হয়ে গেল কত, এটা সমান হয়ে গেল 303 কেলভিন। তাহলে 300 কেলভিন আর 303 কেলভিন কোনটা বড়? অবভিয়াসলি 303 কেলভিন বড়, সুতরাং 300°C বেশি, 300°C বেশি, সরি 30°, 300 বলা হয়ে গেল। আচ্ছা, স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস শূন্যতায়? আচ্ছা, গ্যাসের আয়তন শূন্য কত ডিগ্রি সেলসিয়াসে হয়? -273°C। কত বললাম? -273°C। সব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কর মান একই হয়, সত্য। গামার মান কত? 1/273°C ইনভার্স।
দন্ত চিকিৎসায় কি দর্পণ ব্যবহার করা হয় এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে স্যার 2-এর 6টা এই হবে। আচ্ছা, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, আচ্ছা যার সাপেক্ষে বলবে সেটা নিচে হয়, এত হলে কাচের সাপেক্ষে বায়ুর কত হবে? তাহলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হয়? 1। কার সাপেক্ষে বলেছে? এর সাপেক্ষে, তাহলে এটা হবে নিচে। তাহলে কত হবে দেখুন, এটা মানে কত? 10/15 মানে হয়ে যাবে কত? 2/5 দুগুণে 10 5 3 15 2/3 কত হয়ে যাবে বলো তো? এটা 2/3। ক্লিয়ার? আচ্ছা, 1 ওয়াট সমান কত জুল? মাথায় রাখবে 1 কিলোওয়াট সমান 3.6 × 10⁶, কিন্তু এটা ওয়াট আছে দেখো, তাহলে 10⁻³ আর হবে না, 6 থেকে 3 বিয়োগ করে দাও, তাহলে 10⁻³ থাকবে। তাহলে এর অ্যান্সার কত হলো? 3.6 × 10⁻³। আচ্ছা, অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা কিসে রাখো? অ্যাম্পিয়ার মানে আই, ঘন্টা মানে সময়, আই ইন্টু টি মানে কি? কুলম। কুলম মানে কি? তড়িৎ আধানের একক, আধানের একক। সূর্য ও নক্ষত্রের মধ্যে শক্তির উৎস কি? নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন। তারপর কি বলছে? একটি ক্ষার ধাতুর নাম লেখো। ক্ষার ধাতু কি হবে? সোডিয়াম। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম কি? এটা সবাই জানো, কি হয়? ফ্লুরিন। আচ্ছা, জারণ ক্ষমতার ক্রম অনুযায়ী সাজাও। আমি বড় থেকে ছোট সাজাবো। নাও, সব থেকে দেখো, তুমি যদি পর্যায় সারণী এই বরাবর নামো তো জারণ ক্ষমতা কি হয়? হ্রাস পায়। তাহলে সব থেকে বেশি কার হবে? দেখো ফ্লুরিনের। তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। একটি মৌলিক অণুর নাম লেখো যাতে ত্রিবন্ধন উপস্থিত। সবাই জানো এটা, N2। N2 তে কি হয় বলো তো? এরকম তিনটে কি থাকে? মানে সিঙ্গেল বন্ড তিনটা থাকে, অর্থাৎ ট্রিপল বন্ড থাকে। আচ্ছা, রূপোর গয়না, সোনার পোল, এটা পটাশিয়াম অরোসায়ানাইড। কি বললাম? পটাশিয়াম অরোসায়ানাইড। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কি ঘটে? আচ্ছা, ক্যাথোডে কি ঘটে? জারণ না বিজারণ? ক্যাথোডে ঘটে বিজারণ, অ্যানোডে ঘটে জারণ। জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে, আচ্ছা ক্যাথোডে মাথায় রাখবে কি হবে? হাইড্রোজেন, আর অ্যানোডে হয় কি? অক্সিজেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার লেখো। এটা কোথায় ব্যবহার করো? ফ্রিজে, ফ্রিজে, ঠিক আছে। আচ্ছা, সিলভার নাইট্রেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে এটা হচ্ছে Ag2S, Ag2S। থার্মিড মিশ্রণ কি কি? আচ্ছা, এটা হয় অ্যালুমিনিয়াম প্লাস ফেরিক অক্সাইড থাকে। কি বললাম? ফেরিক অক্সাইড। লোহার একটি আকরিকের নাম লেখো। এটা কি হবে? হেমাটাইট বা রেড হেমাটাইট, হেমাটাইট। পলিথিনের মনোমার কি হবে? ইথিলিন। এটা কি হবে? ইথিলিন। তারপর কি বলছে দেখো, সরলতম কিটোনে কত, আচ্ছা এটা গুনতে হবে, কিটোনে কতগুলি থাকে। আচ্ছা, CH3 COO CH3 একটা দুটা, অর্থাৎ 3টে হবে। কার্বন কতগুলো হবে এখানে? এটা হয়ে যাবে 3টে। আচ্ছা, সমগণীয় শ্রেণীতে পরপর দুটি যৌগের আণবিক সংকেতের পার্থক্য। এটা হয়ে যায় CH2। প্রথমে দেখো CH4, তারপর কত হয়? C2H6। তাহলে কত বাড়লো দেখো? C আর এখানে H4 ছিল, H6 হয়েছে। বুঝতে পারছো? প্রথমে CH4, তারপর C2H6, তাহলে কত বাড়লো দেখো? একটা কার্বন আর দুটো হাইড্রোজেন। সিম্পল ব্যাপার। আচ্ছা, গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? এটা সবাই জানো তোমরা। আমাদের যে গ্রিন হাউস গ্যাস, তার প্রভাবে কি হচ্ছে? পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বাড়ছে। এই ঘটনাটাকেই আমরা কি বলছি? বিশ্ব উষ্ণায়ন। এখানে স্পেলিংটা একটু
ভুল আছে দেখবে, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। আচ্ছা, এর কুফল কি? টেম্পারেচার বাড়ছে, মাথায় রাখবে পৃথিবীর টেম্পারেচার বাড়ছে। এখানে একটা অন্য কিছু লেখা আছে, এটা তোমরা পড়ে নিও। আচ্ছা, জ্বালানি তাপন মূল্য বলতে কি বোঝো? এটা কি হচ্ছে, একক ভরের একক ভরের কোনো একটা কঠিন বা তরল পদার্থ, কোনো একটা কঠিন বা তরল পদার্থ যদি সম্পূর্ণরূপে দহন করা হয়, তার ফলে যে তাপশক্তিটা বেরোবে না, সেই তাপশক্তিটাকেই আমরা কি বলবো বলতো? জ্বালানি তাপন মূল্য। আচ্ছা, তাপন মূল্যের একক এখানে বলেছে, মানে এখানে দেওয়া নেই, আমি এটা লিখে দিচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট, সব থেকে বেশি পড়ে হচ্ছে এটা, কিলোজুল পার কিলোজুল পার কেজি। এটা ভালো করে পড়বে। আর একটা হচ্ছে জুল পার কেজি, বলে দেবে এটা কার একক, মাথায় রাখবে তাপন মূল্যের একক। বেলুন ফোলানোর সময় চাপ ও আয়তন দুটোই বৃদ্ধি পায়, এক্ষেত্রে বয়লের সূত্রের ব্যতিক্রম। আচ্ছা দেখো, বেলুন যখন ফোলাচ্ছ তখন কি হচ্ছে, দেখো গ্যাসের ভর বাড়ছে, ভর তো কনস্ট্যান্ট থাকছে না। ভর যদি আমার কনস্ট্যান্ট না থাকে, তাহলে কি হচ্ছে, বয়লের সূত্রটা তো এখানে কাজ করতেই পারবে না। তাহলে বয়লের সূত্র এখানে কি হচ্ছে, ভেঙে যাচ্ছে, অ্যাপ্লাই করতে আমরা পাচ্ছি না। পরের কোশ্চেন কি বলেছে, প্রতিসরণের লেন্সের সূত্র দুটি তোমাকে বলতে চাই। আচ্ছা, প্রথম সূত্র কি বলছে, যে কোনো একটা এই একটা মাধ্যম ধরে নাও, এই একটা মাধ্যম ধরে নাও, এটা আপতিত রশ্মি, এটা প্রতিসৃত রশ্মি। তো আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব কি বলছে, একই সমতলের উপর থাকবে, এটা প্রথম সূত্র। সেকেন্ড সূত্র কি বলছে, নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট কোনো বর্ণের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের যে সাইন থাকে, তাদের যে রেশিও সেটা কনস্ট্যান্ট হয়। এই ধ্রুবক পদটাকে বলা হচ্ছে কি, প্রতিসরাঙ্ক। এটা কার সূত্র নামে পরিচিত? এটা স্নেলের সূত্র নামে পরিচিত। সেকেন্ড একটা কোশ্চেন তোমাদের অনেক পড়ে এটা, যে স্নেলের সূত্র ব্যাখ্যা করো, অর্থাৎ আমাকে তখন কার সূত্র ব্যাখ্যা করতে হবে, প্রতিসরণের দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, অসীম বিস্তৃত একটি বস্তুর অবতল দর্পণ দ্বারা দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? আচ্ছা, এটা মাথায় রাখবে, অসীম যদি থাকে তখন সেই প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়, ফোকাসে গঠিত হয়। এখানে দেখবে পড়ে করে কোথাও একটা লেখা আছে। আচ্ছা, কোথায় গঠিত হবে? আর বৈশিষ্ট্য বলতে আকার আর প্রকৃতিটা। আকারটা কেমন হবে, বস্তুর তুলনায় প্রতিবিম্বটা অনেক ছোট হবে, দেখো এখানে বলে দিচ্ছে এটা অত্যন্ত ছোট। আর প্রকৃতিটা কি হবে, বাস্তব হবে, উল্টো হবে, এবং পর্দায় প্রক্ষেপণ করা যেতে পারে, অর্থাৎ সৎ হতে পারে। ওকে, চলো। সমান দৈর্ঘ্যের দুটি মোটা তার এবং দুটি সমান দৈর্ঘ্যের দুটি মোটা তার এবং সরু তামার তার আছে, কোনটি রোধ বেশি হবে? আচ্ছা, মোটা তার হোক আর রোগা তার হোক, আর এর সঙ্গে আগে রিলেশন দেখো। সমান দৈর্ঘ্য বলেছে, আমার এল দেওয়ার দরকার নেই, তাহলে আমার রিলেশন দেখতে হবে এর সাথে। যেটা মোটা তার, তাহলে এ যার বেশি হবে, রোধ তার কম হবে। তাহলে দুটি মোটা তার, একটা মোটা তার আছে, একটা সরু তার আছে, এখানে ভাষাটা একটু গন্ডগোল আছে, একটু দেখে নেবে। এটা বলছে কোনটি রোধ বেশি হবে, তাহলে যেটি সরু হবে সেটা, তাহলে সরু তারের রোধ কি হবে, বেশি হবে। সরু তারের রোধ বেশি হবে, মাথায় রাখবে। এ যার কম তার আর কি হবে, বেশি। এ যার বেশি তার আর কম, তাহলে এ কার বেশি, এ হচ্ছে মোটা তারের বেশি, তাহলে মোটা তারের রোধ কি হবে, কম। সরু তারের এ কম, সুতরাং সরু তারের রোধ বেশি। একই বিভব প্রভেদে রাখলে কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? দেখো, রোধ যার বেশি সে তো কারেন্ট বাধা দেবেই, রোধ যার কম তার মধ্যে দিয়ে বেশি কারেন্ট যাবে। তাহলে এখানে রোধ কার কম, রোধ কম হচ্ছে মোটা তার, তাহলে মোটা তারের মধ্য দিয়ে বেশি কারেন্ট যাবে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, ক্যালসিয়াম অক্সাইডের আচ্ছা ডট গঠন দেখাতে হবে। ক্যালসিয়াম কত হয় বলো তো, 20। ক্যালসিয়াম কত বললাম, 20। তাহলে 20 হলে এর ইলেকট্রন বিন্যাস করলে কত দাঁড়াবে, 2 8 8 2। অক্সিজেনের কত, 8, তাহলে 2 আর 6। তাহলে কি করবে বলো তো, ক্যালসিয়াম তার দুটো ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দিবে। তাহলে ক্যালসিয়াম এখানে ছিল এর দুটো, এখানে অক্সিজেন
একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা। তাহলে এই ইলেকট্রনটাকেও এ দিয়ে দিবে, এই ইলেকট্রনটাকেও এ দিয়ে দিবে। তাহলে এখান থেকে কি তৈরি হবে বলো তো? এখান থেকে তৈরি হলো Ca+2 ও -2। ওকে, এই দুটো যোগ করে কি হয়ে যাবে? CaO। ক্লিয়ার? আচ্ছা, তড়িৎযোজী সমযোজী মাথায় রাখবে, তড়িৎযোজী তখনই হবে যখন ধাতু উপস্থিত থাকবে। এদের মধ্যে দেখো এই দুটোতে ধাতু আছে, তার মানে এই দুটো কি হয়ে যাবে বলো তো? তড়িৎযোজী। আর এই দুটো কি হয়ে যাবে? সমযোজী। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তোমাদের জন্য একটা কোশ্চেন থাকছে, BF3 এটা তড়িৎযোজী না সমযোজী? কমেন্ট করে জানাবে স্যার BF3 সমযোজী বা স্যার BF3 তড়িৎযোজী। ওকে, এটা তোমাদের জন্য একটা কোশ্চেন রইল। আয়নীয় যৌগের ক্ষেত্রে, আচ্ছা এই কোশ্চেনটা আমরা আগের দিন একটা করেছিলাম, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ভর না ইউজ করে সংকেত ভর কেন ইউজ করা হয়? কোশ্চেনটা পুরো সেম টু সেম, সেম এর যা আগেরটা ছিল ব্যাখ্যা, এটারও সেম ব্যাখ্যা। এটা আমি আর বলছি না, শর্টে বলে দিচ্ছি। মাথায় রাখবে প্রত্যেকটা অ্যানায়ন কতকগুলি ক্যাটায়ন দ্বারা এবং প্রত্যেকটি ক্যাটায়ন কতগুলি অ্যানায়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। এই জন্য এদের ক্ষেত্রে কি হয়? সংকেত ওজন ব্যবহার করা হয়, আণবিক ভর ব্যবহার করা হয় না। কি বলেছে দেখো, সমীকরণ সহ দেখাও NH3 একটি বিজারণ। কি হচ্ছে দেখো, অ্যামোনিয়া একটি বিজারণ ধর্ম আছে, এটা ছেদ হতো একটা, কারণ এটি নাইট্রোজেন গ্যাস এবং জল তৈরি করতে নিজেকে জারিত করতে পারে। কিভাবে জারিত করে দেখো, অ্যামোনিয়া আছে, তাকে যদি কিউপ্রিয়ক অক্সাইডের সঙ্গে তুমি বিক্রিয়া ঘটাও তাহলে কি করে? নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে এবং জল উৎপন্ন করে। তো এইখানে কি হয়? তামা 2 থেকে 0-তে জারিত হয়। সুতরাং কি হচ্ছে? অ্যামোনিয়া নিজের কি ঘটাচ্ছে? বিজারণ ঘটাচ্ছে। পরে কোশ্চেন কি বলছে দেখো, দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়। আচ্ছা, একটা হচ্ছে অ্যামোনিয়া NH3, এর সাথে যদি আমরা ক্লোরিন যুক্ত করি Cl2, এখান থেকে কি হয়ে যায় বলো তো? অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। ব্যালেন্সটা করে নেবে তোমরা, আমি ব্যালেন্সটা শুধু করে দিচ্ছি না, ব্যালেন্সটাও সোজা এই দেখবে এখন কি করলে হয়, সেটা তোমাদের উপর থাকছে। ঠিক আছে, সব আকরিক খনিজ এবং সমস্ত খনিজ আকরিক নয় ব্যাখ্যা করো। এটা তোমরা একটু এটা পড়ে নেবে, এটা তোমাদের বই থেকেই দেওয়া আছে। ঠিক আছে, এটা আর তাও একটু বলে শুনিয়ে দিচ্ছি। দেখো কি লেখা আছে, সব আকরিকই খনিজ কিন্তু সমস্ত খনিজ আকরিক নয়। প্রকৃতিত খনিজ রূপে রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, আয়রন পাইরাইটিস প্রচুর পরিমাণে পাওয়া যায়, কিন্তু আয়রন পাইরাইটিস থেকে অল্প খরচে এবং সহজ পদ্ধতিতে কি নিষ্কাশন করা যায় বলতো? লোহা নিষ্কাশন করা যায়। কোথাও লেখা, এই যে আয়রন নিষ্কাশন করা যায়। এই জন্য এই আয়রন পাইরাইটিসকে কি বলা হয়? আয়রনের আকরিক বলা হয়। খনিজ কিন্তু আকরিক বলা হয়, কিন্তু অপর দুটো কিন্তু খনিজ, তারা কিন্তু আকরিক হতে পারবে না। কেন পারবে না? এই জিনিসটা মাথায় রাখবে, অল্প খরচে সহজ পদ্ধতিতে যদি সেখান থেকে আমি ধাতুটাকে নিষ্কাশন করতে পারি তখনই সেটা হবে আকরিক, নতুবা নয়। আচ্ছা, এটা তো একটা তো হয়ে যাবে। দেখো C2H5OH, এটার সংকেত কি বলতো? এটাকে বলা হয় ইথানল। এটাকে কি বলা হয়? ইথানল। আচ্ছা, আরো একটা বানাতে হবে, সমাবেশ বলেছে তো, আর একটা। আচ্ছা, এরকম তো করা যাবে, দেখো না, CH3O CH3, দুটো কার্বন, 6টা হাইড্রোজেন, একটা অক্সিজেন। এটা কি হবে বলো তো? এটা হবে ডাইমিথাইল ইথার। দুটো দেখো মিথাইল গ্রুপ আছে না, তাহলে এটা কত হবে? ডাইমিথাইল ইথার। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন, ইউপ্যাক নামকরণ। এটা তো জানো সবাই, একটা কার্বন আছে, একটা কার্বন থাকলে মিথ হয়, তাহলে এটা কি হবে? মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড। আচ্ছা, উপরেরটা দেখো কটা কার্বন? 1 2
তিনটা কার্বন আছে, তিনটা কার্বন থাকলে মিথ ইথ প্রোপ, তাহলে প্রোপ 1 অল। 1 নাম্বার কার্বনের সাথে দেখো ওইটা আছে না, তাহলে প্রোপ 1 অল। দেখো পরে কোশ্চেন কি বলছে, চার্লস বয়েল এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। যারা এখনো আগের ভিডিওটা দেখোনি ভৌতবিজ্ঞানের, তারা আগের ভিডিওটা দেখো, সেখানে করে দেওয়া আছে। এটা কোন কোশ্চেনটার প্রমাণ বলো তো, পিভি ইকুয়াল টু এন আর টি, এই সমীকরণটা প্রমাণ করতে বলেছে। এটা আমি করে দিচ্ছি না, এটা আগের ভিডিওতে করা আছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, এমনকি তোমাদের বইও এটা সুন্দর করে করা আছে। ওকে, আচ্ছা গ্যাসের মোলার আয়তন কাকে বলে? মাথায় রাখবে এসটিপিতে অর্থাৎ প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তনকেই ওই গ্যাসের কি বলবো আমরা, মোলার আয়তন। এরপর কি বলেছে দেখো না, বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করবে? মাথায় রাখবে উচ্চ উষ্ণতা নিম্ন চাপ, দেখো উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপ কোথায় লেখা আছে, এই যে নিম্ন চাপ। অথবা মাথায় রাখবে এই উচ্চ উষ্ণতার জায়গায় না অনেক সময় তোমাকে উচ্চ আয়তনও দিয়ে দিতে পারে, উচ্চ আয়তন। মাথায় রাখবে, এটা বলে দিলাম। পরে কোশ্চেন দেখো, এখানে একটা ম্যাথ দিয়েছে, আগে ম্যাথটা করার আগে আমি এখানে সমীকরণটা লিখে রেখেছি। তো এই সমীকরণটার থেকে তোমাকে আগে ওজনগুলো যাতে বের করতে হবে, অর্থাৎ ভরগুলো বের করতে হবে। দেখো ক্যালসিয়াম কত হয় বলো তো, 40, কার্বন কত 12, 16 48, 16 3 48, 4 10 8, তাহলে 40 40 80 90 100 হলো। আচ্ছা এরপর এরটা কত হবে, 2 × 1 + 35.5, তাহলে এটা হয়ে যাবে দেখো 2 × 36.5। ক্যালসিয়াম ক্লোরাইড আছে, হ্যাঁ আছে। আচ্ছা ক্যালসিয়াম 40, ক্লোরিন দেখো 35.5, 40 আর 35.5 মানে হচ্ছে দেখো আসছে এটা 35.5 × 2 মানে 70 71, 71 আর 40 মানে 1 1 1, এর ভরটা বেরিয়ে গেল। জলের ভর তো জানো 18, কার্বন ডাই অক্সাইডের কত হয় 44। এখন কেসটা দেখো, বলেছে সব হাফ 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 হয়ে গেছে, দেখো এটা 9 হয়ে গেছে, এটা 22 হয়ে গেছে, এটা 55.5 হয়ে গেছে। প্রত্যেকটা যদি হাফ হাফ করে আসে তাহলে এটাও কত হবে বলো তো, এটাও কত হয়ে যাবে 36.5, আর এটা হয়ে যাবে কত 50। আমাকে কোশ্চেন এখন কি চেয়েছে দেখো না, কোশ্চেনে চেয়েছে কত গ্রাম HCl লাগবে, তাহলে কত গ্রাম HCl লাগবে, তাহলে HCl লাগবে 36.5 গ্রাম। আচ্ছা এরপর কি বলেছে, প্রয়োজনীয় HCl মোল কত? আচ্ছা HCl এর মোল মানেই তো এইটা, এইটা মানেই কত মোল 1 মোল, তাহলে HCl লাগবে 1 মোল। হয়ে গেল, সিম্পল অঙ্কটা ছিল, কোনো সমস্যাই নেই। পরে কোশ্চেন, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো? মাথায় রাখে 1 মিটার দৈর্ঘ্যের কোন একটা তামার তারের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস তুমি বাড়াও, তাহলে কি হবে বলো তো, তারটার এত পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে। কি বলেছে দেখো না, আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? এটা সবাই জানো, নিজস্ব ধর্ম কোনটা হবে, প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা হবে নিজস্ব ধর্ম বা মৌলিক ধর্ম। পরে কোশ্চেন কি বলেছে দেখো, কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, কোনো একটা কঠিন পদার্থের একক আয়তনে উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণে আয়তনের পরিবর্তন ঘটে তাকে আমরা কি বলবো বলতো, আয়তন প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা আয়তন প্রসারণ গুণাঙ্কের এইখানে বলেছে না গাণিতিক রূপটি লেখো। আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখো V2 - V1 প্রপোর্শনাল টু V1। আবার এই যে আয়তনের প্রসারণ ঘটে এটা টেম্পারেচারের যে পার্থক্য ধরলাম T, তার সাথেও সমানুপাতিক হয়। দুটোকে যদি কম্বাইন করো কি পাবে দেখো না, V2 - V1 প্রপোর্শনাল টু V1 × T। এটা তুলতে গেলে একটা কনস্ট্যান্ট লাগে, কনস্ট্যান্টটা এখানে গামা হয়, তাহলে V2 - V1 = গামা × V1 × T। এখান থেকে গামাটা বের করে দাও, তাহলে গামা = আসবে দেখো V2 - V1/V1 × T। বোঝা গেছে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেখো এত সুন্দর করে করাচ্ছি, আমি কিন্তু আশায় থাকবো অবশ্যই তোমরা কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে।
কাদের মধ্যে শেয়ার করবে? তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। শেয়ার করতে কিন্তু ভুলবে না, যাই হয়ে যাক তোমাকে শেয়ার কিন্তু করতেই হবে। দেখো পরে কোশ্চেন কি বলেছে, দেখো বলেছে একটি সমবাহু প্রিজমের, এটা একটু ভুলে গেছে, প্রিজমের একটি প্রতিসারক তলে আলোকরশ্মির আপতন কোণ কত বলেছে দেখো না, প্রতিসারক তলে আপতন কোণ অর্থাৎ I1 ধরে নিলাম, I1 কত দিয়েছে দেখো 30 ডিগ্রি। অন্য এক প্রতিসারক তলে প্রতিসরণ কোণ, এটা I2টা কত ধরে দিয়েছে 45 ডিগ্রি। বলছে চ্যুতি কোণের মান কত। আচ্ছা, প্রিজমের ক্ষেত্রে চ্যুতি কোণের সূত্র কি? I1 প্লাস I2 মাইনাস অফ A। I1 এর মান কত দেখো 30 ডিগ্রি, প্লাস I2 এর মান কত 45 ডিগ্রি, মাইনাস 60 ডিগ্রি। 60 ডিগ্রি কেন করলাম? সমবাহু বলেছে, 75 অ্যান্সার হয়ে যাবে তাহলে কত 15 ডিগ্রি। সিম্পল। ওকে, কনফিডেন্স এইভাবে আসবে, বাজারে কিনতে পাওয়া যায় না, মাথায় রাখবে। করবে, বেরোবে, ফুল মার্কস নিবে। ভৌত বিজ্ঞানে কত চাই? 100, এটাই টার্গেট থাকবে, রাখতে হবে। দেখো আলোর বিক্ষেপণ বলতে কি বোঝো? আচ্ছা, এইটা যেটা দিয়েছে না, এটা তোমাদের আর একটু আলাদাভাবে কোশ্চেনটা পড়ে, ওটা পড়ার সময় বা বলার সময় বলবো। দেখো বিক্ষেপণটা কি? যখন সূর্যের আলো বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন গ্যাসীয় অণু, ভাসমান সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা বা বালিকণা যেগুলো থাকে না, তার উপর আপতিত হয়, তখন যাদের আকার আপতিত আলো তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তুলনীয়, তখন ওই অণু ধূলিকণাগুলি আপতিত সূর্যের আলো থেকে বেশি পরিমাণ শক্তি শোষণ করে নেয় এবং তা পুনরায় কি করে বলতো? তরঙ্গর আকারে চারিদিকে ছড়িয়ে দেয়। এই ঘটনাকে আলোর কি বলা হয়? বিক্ষেপণ। আচ্ছা, এটা কে বলেছিল? এটা র্যালে বলেছিল, বিজ্ঞানী র্যালে। র্যালের বিক্ষেপণ নীতি যেটা ছিল না, সেটা তোমাদের ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা বিক্ষেপণ নীতির থেকেই দেওয়া আছে, I proportional to 1/λ⁴। র্যালের চতুর্থ ঘাতে যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে এটা। অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার কোনটা হলো? এটা। ক্লিয়ার? দীর্ঘদৃষ্টি কাকে হবে? যারা দূরেরটা স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছেরটা স্পষ্ট দেখতে পায় না, সেই ত্রুটিটাকে আমরা কি বলবো? দীর্ঘদৃষ্টি। আচ্ছা, এটা প্রতিরোধ করার উপায় কি? উত্তর লেন্স ব্যবহার করতে হবে, পার্টিকুলার একটা ফোকাস যুক্ত। এই কোশ্চেনটাও আগের সেটের কোশ্চেন, তাই এটা ডিসকাস করছি না, হালকা হিন্স আকারে বলে দিচ্ছি। যারা আগেরটা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। I²RT, যখন তুমি এইচের সাথে আইটাকে রিলেট করবে তখন সেটা হয়ে যাবে ফার্স্ট ল। যখন তুমি এইচের সাথে আরটাকে রিলেট করবে তখন সেটা হয়ে যাবে সেকেন্ড ল। যখন তুমি এইচের সাথে টিটাকে রিলেট করবে তখন সেটা হয়ে যাবে থার্ড ল। ওকে। আচ্ছা, এত ওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি বৈদ্যুতিক যন্ত্র দিনে 4 ঘন্টা চলে। আচ্ছা, তাহলে টোটাল বিওটি আগে বের করে নাও। অতএব বিওটি কত হবে দেখো না, 200 আছে, কটা আছে? দুটা আছে, কত চলে? 4, এটা 4 না 8, যাই হোক এটা তোমরা একটু দেখে নেবে, আমি 8 ধরেই করছি, ঠিক আছে। 8 ঘন্টা চলছে, ডিভাইডেড বাই কত করতে হবে? 1000। দুটো শূন্য কেটে গেল, 4 8 32, তাহলে এটা হয়ে যাবে 3.2। কেন? 32/10 3.2, তাহলে এত ইউনিট। আচ্ছা, 1 ইউনিটের দাম ক টাকা? 4 টাকা। তাহলে অতএব 3.2 ইউনিটের দাম 3.2 ইন্টু 4 ইকুয়াল টু 12.8। অতএব মোট খরচ কত হবে বলো? অতএব মোট বিলের পরিমাণ 12.8। কতদিন? 30 দিন। তাহলে ইন্টু 30, 0 8 3 24 4 হাতে থাকে 2, 8 3 24 4 হাতে থাকে 2, 32 84, এত টাকা। দেখে নাও, অসুবিধা থাকলে বলবে, আরো করাবো পরের ভিডিওতে। এটাও আগের কোশ্চেন, আগের সেটের কোশ্চেন। কি ছিল মনে করো? কোনো তড়িৎবাহী তার বরাবর কোনো একটা ব্যক্তিকে যদি তুমি
সাঁতার কাটতে বলো তাহলে তার বাম হাতের দিকে, বাম হাত কোনটা দেখো এইটা, এই বাম হাতের দিকে কি হবে বলো তো, নর্থ পোলটা রিফ্লেক্ট হয়ে যাবে, সেটাই লেখা আছে, পড়ে নেবে। ওকে। আচ্ছা, তেজস্ক্রিয় রশ্মি পরমাণু কোন অংশ থেকে নির্গত হয়? কোন অংশ থেকে নির্গত হয়? নিউক্লিয়াস। কোন অংশ থেকে নির্গত হবে? এটা নিউক্লিয়াস থেকে নির্গত হবে। অঙ্কটা বেশ মজাদার আছে, অঙ্কটা আমরা এখানে একটু ভালো করে করব, কারণ এরকম অঙ্ক মাধ্যমিকে আসার চান্স সব থেকে বেশি। দেখো প্রথমে কত দিয়েছে, দেখো থোরিয়াম আছে 2 3 4, এটা কত 90, এখান থেকে এটা চলে গেল, তাহলে পি বি 82 হলো, এটা কত 206। ক্লিয়ার? এটুকু কি বলেছিলাম আগের ভিডিওতে মনে করো, আগে ভর সংখ্যাটা দেখবে আলফা বের করতে গেলে, তাহলে আলফা কটা বেরোবে, এইখান থেকে এটা বিয়োগ করো, কত হবে দেখো 28 ডিভাইডেড বাই কত বল 4, তাহলে 4 7 28, তাহলে কটা হবে 7টি। বিটা, বিটা কটা হবে বলো, 7টার জন্য কটা ইলেকট্রন কমার কথা ছিল? 7 দুগুণে 14টা, 14টা। এদের দুজনের মধ্যে বিয়োগ করো, কত আছে দেখো 8, তাহলে কটা হলো 6টি। ক্লিয়ার? আর তো নেই না। আচ্ছা, মৌলের আয়নন শক্তি এটা জানো, কোনো গ্যাসীয় পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বের করে তাকে একটা ধনাত্মক আধানে পরিণত করতে যে পরিমাণ ন্যূনতম শক্তির প্রয়োজন তাকে কি বলা হয়? মৌলের আয়নন শক্তি। এখানে আয়নন শক্তির একটা ক্রম বলেছিল, ক্রমটা এখানে দেখানো আছে, ঠিক আছে? এটা করে নেবে তোমরা একটু। আচ্ছা, সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ অ্যানোড এবং ক্যাথোড সংঘটিত বিক্রিয়া দুটি লেখো। আচ্ছা, এখানে একটু ডিটেলসেই করা আছে, এটা তোমাদের নোটস আকারে দেওয়া আছে এখানে। দেখো প্রথমে কি করছে, দ্রবণটাকে তোমাকে আয়নিত করতে হবে। আয়নিত করার জন্য আমি কি করেছি, এখানে দুটো পার্টে দুটোকে ডিভাইডেড করেছি। CuSO4 এর জলীয় দ্রবণ প্রস্তুত করে Cu+ এবং SO4- বিভক্ত করা হয়েছে, যার ফলে জল যেটা সেটাও H+ এবং OH- আয়নে বিভক্ত হয়েছে। ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে, ক্যাথোড মানেই কি হয়, বিজারণ। তাহলে এ কি করবে, এইখানে যে কপারটা ছিল সে ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হবে। অ্যানোড কি করে, জারণ মানে ইলেকট্রনকে বের করে দেবে। আর অ্যানোডে কি হয়, কপার যেটা থাকে সেটা হচ্ছে ইলেকট্রন বর্জন করতে থাকে। অ্যানোড মাড কি এটা সবাই জানো, এই কপারের তড়িৎ বিশ্লেষণের সময়ই অ্যানোডের নিচে কিছু কাদার মতো অংশ পড়ে থাকে, যে অংশে কি কি পাওয়া যায় বলতো, সোনা রূপা প্লাটিনাম ইত্যাদি মূল্যবান ধাতুগুলো পাওয়া যায়, একেই কি বলা হয় বলতো, অ্যানোড মাড। আচ্ছা, উত্তপ্ত ম্যাগনেসিয়ামের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটবে? মাথায় রাখবে, ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন হবে। কি বললাম, ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন হবে, সমীকরণ সহ লিখে দেওয়া আছে, এটা নোট ডাউন করে নেবে তোমরা। ওকে, পরে একটা কোশ্চেন দিয়েছে দেখো, পচা ডিমের মতো গন্ধযুক্ত আম্লিক। আচ্ছা দেখো, একদম লিঙ্কেট করে করা আছে এটা, ঠিক আছে? দেখো পচা ডিমের মতো, পচা ডিমের মতো গন্ধযুক্ত মানে কি, H2S, দেখো H2S এখানে লেখা আছে, তার সাথে আম্লিক K2Cr2O7, আম্লিক, আম্লিক করার জন্য এটা দেওয়া আছে K2Cr2O7, যোগ করলে যৌগটি বি গ্যাস নির্গত করে। তাহলে এখানে গ্যাস কোনটা, বোঝা গেছে? তাহলে এটা হয়ে গেল আমার এ, এটা হয়ে গেল আমার বি। আচ্ছা, পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস শুষ্ককরণে কোন যৌগ ব্যবহার করে? মাথায় রাখবে, ক্যালসিয়াম অক্সাইড CaO ব্যবহার করা হয়, এইটারই দেখবে স্ট্রাকচারটা একটু আগে করে এলাম। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কি বোঝো? মাথায় রাখবে, সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে যাদের মধ্যে কার্বন কার্বনের মধ্যে যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, কিন্তু কার্বন কার্বনের মধ্যে যদি ডুয়েল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তখন কিন্তু সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন হয়ে যাবে। দেখো এই যে দুটো আছে, এইখানে যদি তুমি মিথেনেরই গঠন দেখো, মিথেনে দেখো প্রত্যেকটাতে সিঙ্গেল সিঙ্গেল বন্ড আছে, সুতরাং এটা কি সম্পৃক্ত হাইড্রোকার্বন। কিন্তু এখানে ইথিনকে যদি দেখো বা ইথিলিনকে যদি দেখো, ইথিলিনের গঠন যদি দেখো এরকম হয়, এখানে দেখো তাহলে কটা কার্বন, কার্বনের মধ্যে বন্ড আছে 3টে, তার জন্য এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর কি বলেছে বলো তো, রূপান্তর করতে বলেছে, রূপান্তর তো করবো, দেখা যাক। আচ্ছা, এলপিজির প্রধান উপাদান, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে,
কমেন্ট করে জানাবে, এবং সিএনজিরও প্রধান উপাদান বা মুখ্য উপাদান কমেন্ট করে জানাবে। এটা দেখবে সামথিং কিছু বি দিয়ে উচ্চারিত কিছু একটা আছে, এটা দেখবে এম ম দিয়ে উচ্চারিত বা মি দিয়ে উচ্চারিত কিছু একটা আছে। আমি কিন্তু হিন্টস দিয়ে দিলাম, বাকিটা পূরণ করে নেবে এই দুটার ক্ষেত্রে, আমি ওইটা করে দিচ্ছি। হ্যাঁ, এ সমান, এর কোশ্চেনটা দেখো, C2H2 আছে। আচ্ছা, আমাকে কি বানাতে হবে? C2H6। কত অণু বেড়েছে? দেখো 2 অণু হাইড্রোজেন বেড়েছে, তাহলে আমি পিটি দেব বা রুবিডিয়াম দেবো বা নিকেল, যেটা খুশি দিতে পারো। এর সাথে আমি কি দেব? 2 মোল হাইড্রোজেন, তাহলেই তো ওটা হয়ে যাবে। পরেরটাই কি করেছে দেখো না, C2H5 ও এইখান থেকে তোমাকে বানাতে হবে কি C2H4। দেখো দুটো হাইড্রোজেন কমেছে, একটা অক্সিজেন কমেছে, মানে জল বেরিয়ে গেছে। জল বের করানোর জন্য কি করব আমরা? গাঢ় H2SO4 দেব আর 170°C রাখবো, তাহলেই হয়ে যাবে। বোঝা গেছে? দেখো আমাদের টোটাল সলিউশন কমপ্লিট। আশা করি দেখো এটা আরো বেটার বুঝতে পেরেছো আগের সেটটার থেকে। যদি কারো কোথাও প্রবলেম হয় কমেন্টে জানাবে, কোনো টপিকের যদি প্রবলেম হয় ভৌত বিজ্ঞানের কমেন্টে জানাবে, আমি তোমাদের পাশে আছি। একটাই রিকোয়েস্ট, ভিডিওটি যদি প্রথম থেকে দেখে থাকো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করবে বলো তো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ওকে, টাটা, বাই বাই।